বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগ করি। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এখান থেকে আমরা কিছু কিছু ভাগ অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, 3 নম্বরের যে ভাগগুলো রয়েছে, হ্যাঁ, এই প্রত্যেকটি ভাগ যেহেতু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে এখান থেকে আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক সমাধান করে দেখাচ্ছি। বাকিগুলো তোমরা কিন্তু একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে 54,001 ভাগ 907। তাহলে 54,001কে আমাদের কিন্তু 907 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটিকে কিভাবে ভাগ করব? দেখো আমরা কিন্তু একটু আলাদা জায়গাতে ভাগ করে শুধুমাত্র এখানে একটি সমান চিহ্ন দিয়ে উত্তরটাকে এই জায়গাতে আমরা লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, একটু আলাদা জায়গাতে যদি ভাগ করি, যেহেতু 907 দ্বারা ভাগ করতে হবে, এই জন্য আমরা শুরুতেই লিখবো হচ্ছে 907, তাই না? আচ্ছা, এবং মাঝখানে আমরা রাখবো কিন্তু এই সংখ্যাটিকে, আমরা মাঝখানে লিখবো হচ্ছে 54,001। আচ্ছা, এবার এরকম একটি দাগ দিয়ে আমরা জানি এই পাশে উত্তরটিকে লিখতে হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে ভাজকের জায়গাতে, হ্যাঁ, কত রয়েছে? 907। আমরা জানি ভাজকে যে কয়টি অঙ্ক থাকে এখান থেকে শুরুতে কিন্তু সেই কয়টি অঙ্ককে ভাগ করতে হয়। এখানে কয়টি অঙ্ক রয়েছে দেখো, একটি, দুইটি, তিনটি অঙ্ক যেহেতু রয়েছে, তার মানে এখান থেকে আমরা প্রথমে এই প্রথম তিনটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রথম তিনটি অঙ্ক মিলে মোট আছে 540, তাই না? কিন্তু এখানে রয়েছে 907। আমরা জানি ভাগের ক্ষেত্রে কিন্তু এই মাঝের সংখ্যাটি বড় হতে হয়, তাই না? কিন্তু এই যে 540 এটি কিন্তু ছোট, ওর চাইতে কিন্তু ছোট, যার কারণে আমরা কি করব, আরও একটি অঙ্ককে এখান থেকে বাড়িয়ে নিব। দেখো আরও একটি সংখ্যা এখান থেকে আমরা বাড়িয়ে নিলাম, অর্থাৎ এখানে আমরা 4টি সংখ্যাকে একসঙ্গে ভাগ করব। 4টি সংখ্যা মিলে হয়ে যায় 5400, তাই না? তাহলে আমরা এবারে দেখব 907-এর সঙ্গে কতকে গুণ করলে 5400-র সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। আমরা একটু অনুমান করে করে কিন্তু এই গুণটা করব। আমরা আলাদা জায়গাতে যদি একটু দেখি, 907-এর সঙ্গে আমরা যদি 5কে গুণ করে দেখি কত হয়। দেখো 5 এবং 7কে প্রথমে গুণ করবো, তারপর 5-এর সঙ্গে 0কে, 5-এর সঙ্গে 9কে, তাই না? আচ্ছা, 5-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 5 7 35। 35-এর 5কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। হ্যাঁ, এবারে 5-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 5 0 গুণে 0। হ্যাঁ, আমরা জানি 0 দিয়ে 0-এর সঙ্গে যাকেই আমরা গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হবে, অর্থাৎ 5 এবং 0কে গুণ করলেও 5 0 গুণে 0 হবে, তাই না? এখন এই যে 0 পাচ্ছি, 0-এর সঙ্গে হাতের এই 3কে কিন্তু আমরা যোগ করে দেব, তাই না? 0 এবং 3কে যোগ করলে কিন্তু এই 3ই হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 3। এবারে দেখো 5-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 5 নং 45। কত হয়? 45। দেখো 5 নং 45। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি? 4535, তাই না? 5 দ্বারা গুণ করে পাচ্ছি 4535। এবারে যদি আমরা এই 907কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে দেখি যে 54,400-র কাছের সংখ্যাটি আমরা পাই কিনা। দেখো আমরা যদি এবারে 6 দ্বারা গুণ করি, 907কে যদি আমরা এবারে 6 দিয়ে গুণ করে একটু দেখি, 6 7 হয় 42, 42-এর 2কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4। 6 এবং 0কে গুণ করলে হয় 6 0 গুণে 0। এই 0-এর সঙ্গে হাতের 4কে যোগ করলে কিন্তু সেই 4 হয়ে যায়, আমরা এখানে সেই 4কে লিখে দিলাম, তাই না? 6-এর সঙ্গে 9কে এবারে যদি গুণ করি তাহলে হয় 6 নং 54, তাই না? আমরা এখানে লিখে দিলাম 54। আচ্ছা, তাহলে এখানে হয়ে যায় 5442, কিন্তু এখানে আছে 5400। এখানে কিন্তু এই যে 5442 হয়, এই 42 কিন্তু বেশি হয়ে যায়, তাই না? আমরা জানি এই জায়গার এইখানে যে সংখ্যাটি থাকবে এর থেকে বেশি হলে কিন্তু হবে না, হয় এটি সমান হতে হবে আর না হলে ওর চাইতে একটু কম হতে হবে। তাহলে 6 দ্বারা গুণ করলে যেহেতু ওর চাইতে বেশি হয়ে যায়, যার কারণে 6টাকে আমরা নিতে পারবো না, আমরা কতকে নিব? 5কে নিব, তাই না? আচ্ছা, তাহলে 5কে লিখলাম আমরা এই জায়গাতে উত্তরের ঘরে, এবং 5 দিয়ে গুণ করে পাচ্ছি 4535। আমরা এখানে লিখে দিলাম 4535। আচ্ছা, এবারে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে যদি বিয়োগ করে দিই, দেখো আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে কিন্তু উপরের সংখ্যাটিকে বড় হতে হয় এবং নিচের সংখ্যাটিকে ছোট হতে হয়, তাই না? তাহলে উপরে দেখতে পাচ্ছি রয়েছে 0। এই 0 থেকে কি 5কে আমরা বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ উপরের সংখ্যাটি ছোট, 0 ছোট। এটিকে আমরা কিভাবে বড় বানাবো? দেখো আমরা পাশের সংখ্যার কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। দেখো যখন আমরা পাশের ঘরে গেলাম, দেখলাম যে ও নিজেই কিন্তু 0, তার মানে ওর কাছে কিন্তু 1 ধার করার মতো কিছুই নেই। তাহলে এবারে কি করব? তার পাশের ঘরে, এই ঘরে চলে যাব। এই ঘরে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে 4, তাই না? এই 4-এর কাছ থেকে এবার ওর কাছে আমরা প্রথমে 1কে ধার করে নিয়ে আসবো, তাই না? তাহলে দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0, যখন এই 4-এর কাছ থেকে 1কে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? এবার এই 10 থেকে কিন্তু ওর কাছে আমরা 1কে ধার করতে পারবো,
তাই না? তাহলে 10 থেকে যদি ওর কাছে আমরা 1কে দিয়ে দিই তাহলে ও কিন্তু এবার হয়ে গেল 10। এবার এই 10 থেকে নিচের 5কে যদি আমরা বিয়োগ করি, হ্যাঁ, তাহলে কত থাকে? 10 থেকে 5 চলে গেলে কিন্তু থাকে হচ্ছে আমাদের আরও 5, লিখে দিলাম 5। এবার এখানে কিন্তু একটু আগে 10 ছিল, তাই না? 10 থেকে ওর কাছে আমরা 1 দিয়ে দিয়েছি, যার কারণে 10 থেকে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত? এখন কিন্তু 9 হয়ে গেল, তাই না? এই শূন্যটাকে কিন্তু এখন আর আমরা দেখব না, ওকে আমরা 9 হিসেবে ধরবো। হ্যাঁ, এখন দেখো এই 9 থেকে 3 চলে গেলে থাকে কত? থাকে হচ্ছে আমাদের আরও 6, লিখে দিলাম 6। এবার এখানে যে 4 দেখতে পাচ্ছি, এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 4 নেই। কেন? কারণ 4 থেকে আমরা ওর কাছে 1 ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 3, তাই না? 4 কিন্তু হয়ে গেল এবারে 3। 3 থেকে কি নিচের 5কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে এবারে কি করবো? এই 3টাকে আমাদের বড় বানাতে হবে। আমরা এই পাশে যে 5 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে নিয়ে গেলাম। দেখো আগে কিন্তু ছিল শুধুমাত্র 3, যখন 5-এর কাছ থেকে 1কে ওর কাছে নিয়ে আসলাম তখন হয়ে গেল 13। এবার এই 13 থেকে কিন্তু 5কে আমরা বিয়োগ করতে পারবো, তাই না? আমরা জানি 13 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে কত? 8 থাকে আরও, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখে দিলাম 8। এবারে এইখানে যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে? না, এখানে কিন্তু রয়েছে 4। কেন? এই 5 থেকে ওর কাছে 1 ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 4। এখন দেখো 4 থেকে নিচের 4ই যদি বিয়োগ হয়ে যায় তাহলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না, তার মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না, এই জন্য আমরা কিন্তু শুরুতে শূন্য লিখবো না। এবারে দেখো আমাদের বিয়োগ করা হয়ে গেল। এখন আমরা এই যে 1 দেখতে পাচ্ছি, এটি কিন্তু এখনো পর্যন্ত ভাগ করা বাকি রয়ে গেল, তাহলে এই জন্য এটিকে আমরা নিচে এই জায়গাতে নামিয়ে নিয়ে আসবো। দেখো যখন নিচে নামালাম তখন হয়ে গেল 8651। এবারে আমরা দেখব 907-এর সঙ্গে কতকে গুণ করলে 8651 সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। দেখো যদি আমরা 907-এর সঙ্গে এবারে যদি আমরা কতকে গুণ করতে পারি, আমরা 9কে একটু গুণ করে দেখি কত হয়। তোমরা অনুমান করে করে কিন্তু গুণ করে দেখবে। হ্যাঁ, 9 দ্বারা প্রথমে 7কে গুণ করলে হয় 7 নং 63। 63-র 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 6, তাই না? 9 এবং 0কে গুণ করলে হয় 9 0 গুণে 0। এই শূন্যের সঙ্গে হাতের এই 6কে যোগ করলে কিন্তু 6ই হয়ে যায়, তাই না? 0 এবং 6কে যোগ করলে 6 হয়, আমরা লিখে দিলাম 6। এবার 9-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 9 নং 81। আমরা পুরো 81কেই কিন্তু এই জায়গাতে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে হয়ে গেল 8163। আচ্ছা, এবারে যদি এই 907-এর সঙ্গে যদি আমরা 10কে গুণ করি তাহলে কিন্তু এই যে 8651 এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু গুণ করে দেখতে পারো, যার কারণে কি করবো? আমরা 10 দ্বারা গুণ করবো না, আমরা এই 9কেই সঠিক উত্তর হিসেবে ধরে নিব। এই 9কে আমরা এই উত্তরের জায়গাতে লিখে দিলাম এবং এই যে 8163 এটিকে আমরা নিচে লিখে দিলাম। এবারে দেখো যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করি, এই 1 থেকে কি 3কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 1 ছোট, তাই না? 3 বড়। এই 1কে আমরা যদি বড় বানাই, দেখো ও কিন্তু এখন রয়েছে শুধু 1। যখন এই 5-এর কাছ থেকে আমরা 1কে ধার করে ওর কাছে নিয়ে গেলাম, দেখো এখানে 1 বসালে, হ্যাঁ, এই 1 এবং এই ধার করা 1 এই দুটি মিলে কিন্তু এখন হয়ে গেল 11। এখন এই 11 থেকে যদি আমরা 3কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 11 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে গিয়ে আর 8, তাই না? আমরা এখানে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে এখানে যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু আর 5 নেই, এখানে রয়েছে কত? 4। কেন? কারণ এই 5 থেকে 1 ওর কাছে ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 4। এবারে এই 4 থেকে নিচের 6কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 4 কিন্তু ছোট, 6 বড়। এই 4টাকে এখন আগে আমাদের বড় বানাতে হবে। এই 4কে কিভাবে বড় বানাবো? এই পাশে যে 6 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে এই 4-এর কাছে আমরা নিয়ে আসবো, তাই না? 6-এর কাছ থেকে 1কে ধার করে 4-এর কাছে নিয়ে আসলাম, এখন কিন্তু হয়ে গেল 14। এবারে 14 থেকে যদি আমরা 6কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 14 থেকে 6কে বিয়োগ করলে থাকে আরও 8, তাই না? আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 8। এবারে দেখো আমরা এই পাশে যদি লক্ষ্য করি, এখানে যে 6 দেখতে পাচ্ছি, এখানে কি 6 রয়েছে? না, 6 কিন্তু নেই, কারণ 6 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে, যার কারণে সেই 1 কমে গিয়ে 6 হয়ে গেল একবারে 5। এখন এই 5 থেকে নিচের 1কে যদি আমরা বিয়োগ করে দিই, আমরা জানি 5 থেকে 1 কমে গেলে থাকে কিন্তু আমাদের আর 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 4। এবারে দেখো 8 থেকে 8 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে শূন্য লিখতে হয় না, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করা হয়ে গেল। আমরা ভাগফল পাচ্ছি কত? 59 পাচ্ছি, এবং 59 পাওয়ার পরে আমাদের কিন্তু এখানে আরও 488 কিন্তু এখানে আমাদের বাকি রয়ে গেল, ঠিক আছে? তাহলে এটিকে কিন্তু বলা হয় হচ্ছে কি ভাগ শেষ, অর্থাৎ ভাগ করার পরে যেটি অবশিষ্ট থেকে যায় সেটিকেই কিন্তু বলা হয় ভাগ শেষ, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু এখানে লিখতে পারি, হ্যাঁ, আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে ভাগফল 59 এবং ভাগশেষ 488। তাহলে আমরা লিখবো হচ্ছে
ভাগফল 59 এবং ভাগশেষ কি লিখবো আমরা? লিখবো হচ্ছে ভাগশেষ কত? আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 488, তাই না? আমরা লিখবো 488। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু এই অঙ্কটি আমাদের সমাধান করা হয়ে গেল। এই যে রাফগুলো করেছে এগুলোকে কিন্তু তোমরা একটু আলাদা জায়গাতে করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবারে 3 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে 73,300 ভাগ 600। তাহলে 600 দ্বারা আমরা কিন্তু এবারে 73,300কে ভাগ করব। আমরা শুরুতে লিখবো হচ্ছে 600। দেখো শুরুতে লিখবো হচ্ছে 600 এবং আমরা মাঝখানে লিখবো 73,300, তাই না? আচ্ছা, এখন এই 600 অর্থাৎ এই যে ভাজকের ঘরে মোট কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি। যেহেতু 3টে অঙ্ক, তার মানে এখানে আমরা শুরুতে 3টে অঙ্ককে ভাগ করব। এই 3টে অঙ্ক মিলে হয়ে যায় 733, তাই না? আমরা দেখবো যে 600 সঙ্গে কতকে গুণ করলে 733-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। আমরা কিন্তু 600 সঙ্গে 1কে গুণ করলে পাই 601-এ 600, আবার 600 সঙ্গে 2কে গুণ করলে হয়ে যাবে 600 দুগুণ 1200, তখন কিন্তু এটির চাইতে বড় হয়ে যাবে, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 1 এবং 601-এ হয় 600, আমরা নিচে লিখে দিলাম 600। এবারে দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বিয়োগ করি, 3 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 3, 3 থেকে 0 চলে গেলে আবারও থাকে 3, 7 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 1। আমরা এখানে পাচ্ছি 133। এবার আমরা কি করবো? এই উপরে এই যে পাশে যে শূন্যটি রয়েছে এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, নিচে যখন শূন্য নামিয়ে আনলাম তখন হয়ে গেল 1330, তাই না? এবার আমরা দেখবো যে 6-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 1330-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। দেখো আমরা জানি 600-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 601-এ 600, 600 সঙ্গে 2কে গুণ করলে হয় 600 দুগুণ 1200, কিন্তু এখানে রয়েছে কত? 1300, তার মানে 1300, তাই না? 1300 রয়েছে। তাহলে আবার 600 সঙ্গে 3কে গুণ করলে কিন্তু 3 6 1800 হয়ে যাবে, তখন কিন্তু বেশি হয়ে যাবে, যার কারণে আমরা 2 দ্বারা গুণ করব। ঠিক আছে। 600-কে 2 দ্বারা গুণ করলে হবে 600 দুগুণ 1200। তোমরা গুণ করে দেখলে আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো। 600 দুগুণ কিন্তু 1200 হবে, আমরা এখানে লিখে দিলাম 1200। হ্যাঁ, এখন এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 3 থেকে 0 চলে গেলে 3ই থেকে যায়, লিখলাম 3, 3 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আচ্ছা, এবারে এই শূন্যটা কিন্তু বাকি রয়ে গেল, তাই না? এই শূন্যটাকে আমরা এবারে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন হয়ে গেল কত? 1300, তাই না? 1300। তাহলে 600-এর সঙ্গে কিন্তু আমরা জানি 200-কে গুণ করলে হয় 600 দুগুণ 1200, তাহলে আবারও কিন্তু 2 দ্বারাই আমরা 600-কে 2 দ্বারা গুণ করবো, তাই না? কারণ 2 বার ভাগ যাবে। দেখো 600 দুগুণ 1200, আমরা এখানে লিখে দিলাম 1200। আচ্ছা, তাহলে এবারে 1300 থেকে যদি 1200-কে আমরা বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 3 থেকে 2 চলে গেলে থাকে 1, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 100। এখানে কিন্তু আর কোনো সংখ্যা কিন্তু অবশিষ্ট নেই, সবগুলোকেই কিন্তু ভাগ করা হয়ে গেল। তাহলে যেহেতু সবগুলোকেই ভাগ করা হয়ে গেছে, তাহলে এই যে 100-কে আমরা অবশিষ্ট পাচ্ছি, এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় ভাগশেষ। অর্থাৎ এই যে উত্তরটি পাচ্ছি এটিকে বলা হয় ভাগফল। আমরা ভাগফল পাচ্ছি 122 এবং ভাগশেষ পাচ্ছি 100। আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে ভাগফল 122 এবং ভাগশেষ 100। আচ্ছা দেখো, আমরা এখানে লিখব ভাগফল 122 এবং ভাগশেষ আমরা পাচ্ছি কত? ভাগশেষ পেয়েছি কিন্তু 100, তাই না? আমরা এখানে লিখে দিলাম 100। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে দেখো বলা হয়েছে 43,932 ভাগ 523, অর্থাৎ এই 523 দ্বারা আমরা এই সংখ্যাটিকে এবারে ভাগ করব। আমরা শুরুতে লিখব হচ্ছে 523 এবং মাঝখানে লিখবো হচ্ছে 43,932, তাই না? তাহলে আমরা যদি ভাগ করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজকের ঘরে কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি। যেহেতু 3টি অঙ্ক, তার মানে আমরা এখান থেকে শুরুর 3টে অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। এখানে শুরুর 3টে অঙ্ক মিলে কত হয়ে যায়? দেখো এই 3টি মিলে হয়ে যায় 439, কিন্তু এখানে রয়েছে 500, তার মানে এই সংখ্যাটি কিন্তু ছোট হয়ে যায়। 3 সংখ্যাকে নিলে কিন্তু ছোট হয়ে যায়, যার কারণে 4টি সংখ্যাকে নিব, তাই না? দেখো 4 সংখ্যা নিলে হয়ে যায় 4393। আচ্ছা, তাহলে এটি কিন্তু এই 523-এর চাইতে বড়। এবার আমরা দেখব যে 523-এর সঙ্গে কতকে গুণ করলে এই সংখ্যাটির সবচাইতে কাছের সংখ্যা আমরা পেতে পারি। দেখো 523-এর সঙ্গে
আমরা যদি 8কে গুণ করে দেখি, তোমরা অনুমান করে করে কিন্তু গুণ করে দেখবে। 8 এবং 3কে গুণ করলে হয় 3 8 24, 24-এর 4কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের 2। এবার 8-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 8 2 16, 16 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় 18, তাই না? 18-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। এবারে 8-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 8 40, 40 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়েছে 41, কত? 41। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 4148 এবং এখানে রয়েছে 4393। আবার এই সংখ্যার সঙ্গে যদি তোমরা 9কে গুণ করো তাহলে কিন্তু এই 4393-এর অনেক বেশি হয়ে যাবে, যার কারণে আমরা 9 দ্বারা গুণ করব না, তাই না? তোমরা 9 দ্বারা গুণ করে দেখতেও পারো কিন্তু, হ্যাঁ। তাহলে 8 দ্বারা গুণ করে যেহেতু আমরা এই সংখ্যাটি পাই, অর্থাৎ ওর সবচাইতে কাছের সংখ্যাটি পাই, যার কারণে 8কে কিন্তু আমরা এই উত্তরের জায়গাতে লিখবো, আমরা লিখবো 8 এবং আমরা কি করব, এই সংখ্যাটিকে নিচে লিখে দেবো 4184, ঠিক আছে? আচ্ছা, এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, দেখো আমরা কিন্তু 3 থেকে 4কে বিয়োগ করতে পারবো না, কারণ 3 ছোট 4 বড়। তাহলে 3কে কিভাবে বড় বানাবো? দেখো এই 3 তো এখানে রয়েছে, আমরা এবার এই 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম। যখন 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন হয়ে গেল 13। এবার এই 13 থেকে কিন্তু আমরা 4কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 13 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আরও 9, আমরা এখানে লিখে দিলাম 9। এখন এইখানে যে 9 দেখতে পাচ্ছি, এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 9 নেই, কারণ এখান থেকে 1কে ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 8। 8 থেকে নিচের 8কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি আর কিছু থাকে? 8 থেকে 8 চলে গেলে তো আর কিছুই থাকে না, মানে 0, আমরা এখানে লিখে দিলাম সেই 0। এবার দেখো 3 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে কত? 2, আমরা এখানে লিখে দিলাম 2। 4 থেকে 4-এ যদি চলে যায় আর তো কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 কখনোই লিখতে হয় না। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা 209। এবারে এই 2টা কিন্তু এখনো বাকি রয়ে গেছে, তাই না? এই 2টাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখানে মোট হয়ে গেল 2092। আচ্ছা, এবারে এই 523-এর সঙ্গে যদি আমরা একটু গুণ করে দেখি, কতকে গুণ করতে পারি? আমরা এবারে 523-এর সঙ্গে যদি আমরা এবারে একটু 4কে গুণ করে দেখি কত হয়। দেখো আমরা যদি 4কে গুণ করি, 4 হয় 12, 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে কত থাকে? আমাদের কিন্তু হাতে থাকে এবারে 1। আচ্ছা, 4-এর সঙ্গে এবারে 2কে গুণ করলে হয় 4 2 8, 8 এবং হাতের 1 মিলে হয়ে যায় 9, আমরা লিখে দিলাম 9। হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। আচ্ছা, এবারে 4-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 4 5 20, আমরা এখানে লিখে দিলাম 20। তাহলে কত হয়ে যায়? 2092। এই দেখো এখানেও কিন্তু 2092, তার মানে এটির সঙ্গে মিলে গেল। আচ্ছা, মিলে গেল তো আর কোনো কথা নেই, তাই না? তাহলে কত দ্বারা গুণ করে মিলে গেল? 4 দ্বারা। এই জন্য আমরা এই জায়গাতে লিখে দিলাম 4 এবং এই 2092 লিখে দিলাম এই নিচে 2092। আচ্ছা, এখন এই 2092 থেকে 2092কে বিয়োগ করলে কিন্তু শুধু শূন্যই পাবো, আমরা লিখে দিলাম 0। আর কিন্তু কোনো সংখ্যাকে এখানে ভাগ করা বাকি নেই, তাই না? তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? শুধুমাত্র 84। ভাগফল হচ্ছে 84, কিন্তু ভাগশেষ কিন্তু কিছুই নেই, তাই না? যখন ভাগশেষ 0 হবে তখন আর এটিকে আমাদের লেখার প্রয়োজন নেই। আমরা কি লিখবো? ভাগফল 84। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ভাগফল হচ্ছে কত? আমরা পেয়েছি 84, আমরা লিখে দেবো শুধুমাত্র 84, ঠিক আছে? তাহলে এইভাবে করে বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমরা কিন্তু এগুলোকেও সমাধান করবে, ঠিক আছে? সবগুলোই কিন্তু একই রকম নিয়মেই সমাধান করতে হবে। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।